মর্ত থেকে স্বর্গলোকে ভেসে আসছে ঢাকের মৃদু আওয়াজ, শঙ্খধ্বনি এবং উলুধ্বনির শব্দ। কৈলাসে তখন আমাদের মা দুর্গা মর্তে আসার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। নে নে তাড়াতাড়ি কর, না হলে যে দেরি হয়ে যাবে। এমনিতেই তো বছরে একবারই বাপের বাড়ি যাই, তার মধ্যে কতগুলো কাজ সামলে তারপর যেতে হয়। ওইদিকে মা দুর্গা প্রস্তুত হচ্ছেন মর্তে যাওয়ার জন্য, আর এইদিকে আমাদের নাদুস নুদুস গণেশ লাড্ডু খেতে ব্যস্ত। আর আমাদের কার্তিক কোন তীর্থনুক এই বছর নিয়ে যাবে তা নিয়ে চিন্তা ভাবনা করছে। আহা, মায়ের হাতের বানানো লাড্ডুর স্বাদই আলাদা। এই ভাই, তুই একটু খাওয়া বন্ধ করে আমায় বলবি এই বছর কোন তীর্ধনুকটা নেব? এ কি রে ভাই, তুই একাই সব লাড্ডু খেয়ে ফেললি, আমার জন্য একটাও রাখলি না? ও, তুই খেতিস? আমি তো ভাবলাম তুই আজকাল ডায়েটে আছিস। মা দেখো না, ভাই সব লাড্ডু খেয়ে নিয়েছে, আমার জন্য একটাও রাখিনি। ঠিক সেই মুহূর্তে মা দুর্গা সেখানে এসে তাদের কানটি ধরে বলেন, তোরা কি সারাদিন এইসবই করবি? তাড়াতাড়ি তৈরি হয়ে নে। লক্ষ্মী আর সরস্বতীকে দেখ, ওরা আগে থেকেই সব কিছু গুছিয়ে নিয়েছে। আর তোদের সাঙ্গপাঙ্গরা কোথায়? তাদের তো দেখতে পাচ্ছি না। আছে হয়তো কোথাও, স্বর্গে নৃত্য করে বেড়াচ্ছে। দাঁড়াও, আমি ওদের ডেকে আনছি। থাক, তোদের কোথাও যেতে হবে না, বরং তোরা তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নে, আমি মহিষাসুরকে পাঠাচ্ছি। এই বলে মা দুর্গা মহিষাসুরকে ডাক দেন। অসুর, এই অসুর, এই বেটা অসুর, কোথায় গেলি রে? এইদিকে মহিষাসুর তার জং ধরা তলোয়ারে শান দিতে দিতে নিজের সাথে বিড়বিড় করে কথা বলছে। দূর দূর, আর ভালো লাগে না, প্রত্যেক বছর সেই একই জিনিস। পা লেংড়ে ত্রিশূলের খোঁচা খেয়ে বসে থাকা। নিজের বাপের বাড়ি যাচ্ছিস জানা, তা সঙ্গে করে আমাকে নিয়ে গিয়ে ত্রিশূলের খোঁচা দেওয়ার কি দরকার? এখন তো আমার আশ্বিন মাস এলেও ভয় ভয় লাগে। অসুর, হঠাৎ করে এই অসুর, মহিষাসুর এই মা বেটা দুর্গার অসুর, ডাক কোথায় গেলি শুনতে রে? পায়। কিরে বেটা অসুর, সেই কখন থেকে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? ওই ওই শুরু হয়ে গেল, শান্তিতে তলোয়ার শান দিতেও দেবে না। আসছি মা, আসছি। তখন মহিষাসুর তলোয়ারের শান দেওয়া ফেলে মা দুর্গার কাছে হাজির হয়। কিরে বেটা বুনোমোষ, সেই কখন থেকে তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিলিস না? ওই আর কি, ওই তলোয়ারে শান দিচ্ছিলাম। তুই তোর তলোয়ারে আবার শান দিয়ে কি করবি? সেই তো আমারই পায়ের তলায় বসে ত্রিশূলের খোঁচাই খেতে হবে। কি আর করবো মা বলুন, ত্রিশূলের খোঁচা খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু তা বলে কি আর তলোয়ারে শান দেব না? ঠিক আছে ঠিক আছে, তলোয়ারের শান পরে দিবি। এখন যা, গিয়ে কিছু পিকু হংসিকা ও পাচিদের গিয়ে ডেকে নিয়ে আয়। মর্তে যাওয়ার জন্য রওনা দিতে হবে তো। আমাকেই যেতে হবে? নন্দীকে বলুন না, আমি একজন অসুর হয়ে সামান্য বাহনদের ডাকতে যাব। আমার একটা রেসপেক্ট আছে না? তোর আবার রেসপেক্ট? তাড়াতাড়ি যা, ওদেরকে ডেকে নিয়ে আয়, না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, আমি যাচ্ছি। এই বলে মহিষাসুর তাদের ডাকতে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে স্বর্গবাগানেরই এক কোণে মেঘের ওপর বসে আছে কিছু পিকু, হংসিকা এবং পাচি। তারা দুর্গাপুজোয় মর্তলোকে যাওয়া নিয়ে তাদের নিজেদের মধ্যে আলোচনা করছে। আর কটা দিন পরেই তো মরতে যাচ্ছি। গত বছর উত্তর কলকাতার পুজোটা যা জমেছিল না, মনে আছে তোদের? আমার গণেশ দাদার জন্য যে লাড্ডুর স্তূপ সাজিয়েছিল, উফ, সেটা মনে করলে আমার আজও জিভে জল চলে আসে। আরে ধুর, উত্তর কলকাতার পুজো তো পুরনো হয়ে গেছে। আরে বাবা, দক্ষিণ কলকাতার পুজো তো দেখতে হবে। পুজোর থিমে কি ক্রিয়েটিভিটি, ওসব তুই কি বুঝবি? তোর তো দিনভর খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ হ্যাঁ, সব পুজোই ভালো, তবে আমার তো শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর
বা জয়রামবাটির শান্ত ঐতিহ্যবাহী পুজো বেশ ভালো লাগে। সেখানে জ্ঞান আর ভক্তিভাবটা বেশি দেখা যায়। তোরা হয়তো জানিস না, কলকাতার বাইরেও অনেক পুজো হয় যেখানে থিম না থাকলেও নিষ্ঠা ভাবটা অসাধারণ। তাদের হাতে করে বানানো সেই খিচুড়ি আলাদাই স্বাদের হয়, একেবারে আত্মিক শান্তি। হ্যাঁ রে, তুই এটা ঠিক বলেছিস। তাদের হাতের বানানো খিচুড়ি আর লুচি, ওরে বাবারে, আবার আলুর দম, উফ! মর্তের মানুষগুলো পুজোর সময় যা যা রান্না করে আমাদের কিচ্ছু খাওয়ায় না। থাম থাম, তোর তো দিনভর খালি খাওয়া আর খাওয়া। তুই আর তোর প্রভু খাওয়া ছাড়া আর কিছু বুঝিস? আমার কার্তিক দাদাকে দেখ, উনি যখন তীর ধনুক হাতে দাঁড়ান তখন সব অসুররা ভয়ে কাঁপতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো তোর কার্তিক দাদা, শুধু অসুরদের পেটাতেই জানে। তার জ্ঞান আর বুদ্ধি কি আছে? আমার গণেশ দাদা তো একাই সব সমস্যার সমাধান করে দেন। এই কিছু একদম হাসবি না, না হলে তোর সামনের দুটো দাঁত না খুলে নেব আমি। আরে চুপ কর তো, তোর কার্তিক দাদাকেও তো কখনো তার বলের প্রদর্শন করতে দেখিনি। শুধু তোর পিঠে বসেই ঘুরে বেড়ায়, দেখতেই শুধু ভালো, কাজের কাজ তো কিচ্ছু করে না। কার্তিক আর গণেশকে নিয়ে কিচু আর পিকুর ভারী ঝগড়া শুরু হয়ে যায়। আর অন্যদিকে হংসিকা আর পাচি তাদের দেখে বেশ আনন্দ পাচ্ছে। দেখেছিস রে পাচি, কি কাণ্ড! কিচু আর পিকুর ঝগড়া তো দিব্যি জমে উঠেছে, যেন বিনোদনের লাইভ টেলিকাস্ট দেখছি। টিকিটের পয়সা একদম উসুল। আর বলিস না, এ তো বেশ মজার ব্যাপার। ওদের মুখগুলো দেখ কেমন লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন দুটো লঙ্কার বস্তা ফেটেছে। না রে বাবা, এভাবে ঝগড়া করাটা তো ঠিক নয়। মা মরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন যে। চল চল, ওদের গিয়ে থামাই। মা যদি জানতে পারেন আমরা তৈরি না হয়ে ঝগড়া করছি, তাহলে কিন্তু খুব বকা দেবেন। আর ওইদিকে আমাদের সবাই খোঁজাখুঁজিও শুরু করে দিয়েছে হয়তো। আরে বাবা দাঁড়া না, এখনই যাস না, আর একটু মজা নি। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না, একটু আরো ঝগড়া করতে দে না। কি, তুই মজা দেখছিস? তোর কি কোনো কমন সেন্স নেই? তুই এখানে দাঁড়িয়ে হাসতে থাক, আমি যাচ্ছি ওদের ঝগড়া থামাতে। হংসিকা কিচু আর পিকুর মাঝখানে গিয়ে দাঁড়ায়। কিচু ও পিকু তখনও একে অপরের সাথে তুমুল ঝগড়া করে যাচ্ছে। এই এই, তোরা থামবি এবার? কি করছিসটা কি এসব? তোরা কি একটুও শান্তিতে থাকতে পারিস না? এবার তোরা ঝগড়া বাদ দিয়ে একটু চল তাড়াতাড়ি, মরতে যাওয়ার জন্য রওনা দিতে হবে তো। বেশি দেরি করলে কিন্তু মা খুব বকা দেবেন। এই হংসিকা, আমাদের মাঝখানে তুই একদম আসবি না। আজ পিকুর একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, সে দিন কি রাত দেখাই যাবে। উফ, তোরা এবার চুপ কর তো, তোদের মুখটা একটু বন্ধও হয় না নাকি? সারাক্ষণ ঝগড়া আর ঝগড়া, তোদেরকে নিয়ে আর পারা যায় না। এই, তুই আমাদের ঝগড়ার মধ্যে কেন ঢুকেছিস? তোকে কে ঢুকতে বলেছে? হ্যাঁ, তোর তো শুধু জ্ঞানের বুলি ওড়ানো, কাজের কাজ তো কিচ্ছু পারিস না। তুইও তো একটা বইয়ের পোকা। হ্যাঁ, কিছু ঠিক কথাই বলেছে, আমাদের একদম জ্ঞান দিতে আসবি না। তুই নিজের বই নিয়ে গিয়ে পড়গে যা। তোর মতো পড়াশোনা পাগলকে সেটাই মানায়, সারাক্ষণ তো বই নিয়েই পড়ে থাকিস। কি, তোরা আমার মতো জ্ঞানী বাহনকে অপমান করছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি মাকে গিয়ে সব বলবো তোরা আমাকে বইয়ের পোকা বলছিস। এই বলে হংসিকা ঝগড়া শুরু করে দেয়। আর অন্যদিকে পাচি তাদের ঝগড়া দেখে বিরক্ত হয়ে বলে, তোর চাই, এরা তো একদমই থামছে না। এবার তো দেখছি এদের ঝগড়ার কারণে সত্যি সত্যি আমাদের যেতে দেরি হয়ে যাবে। আরে এবার তোরা থাম, চল কৈলাসে ফিরে যাই। আরে আরে তোরা এবার থাম, চল কৈলাসে ফিরে যাই। আর কত ঝগড়া করবি? আর কিচু আর পিকুর মধ্যে ঝগড়া লেগেই থাকে। কিন্তু হংসিকা দিদি, তুইও ওদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিলি। আমি কোথায় ঝগড়া শুরু করলাম? বরং আমি তো ওদের থামাতেই এসেছিলাম। ওরাই তো আমাকে বইয়ের পোকা বলল। আচ্ছা পাচি, তুই বল, আমি কি বইয়ের পোকা? আরে না না, তুই কোথায় বইয়ের পোকা? ওরা তো একটু বেশি বেশি করে বলে।
এই কিছু পিকু, তোরা কেন হংসিকা দিদিকে বইয়ের পোকা বললি? ও মা, ইনি এসেছেন আমাদের জ্ঞানের কথা শোনাতে। এই শোন, দেখছিস না আমরা বড়রা কথা বলছি? বড়দের কথার মাঝে একদম নাক গলাবি না। ও মা, তুই বড় নাকি লিংটি দূর একটা? যদি এক্ষুনি বেড়াল ছেড়ে দিই তাহলে দেখবি কেমন ভয়ে তুই গণেশ দাদার পায়ের তলায় লুকিয়ে পড়বি। এই, একদম বাজে কথা বলবি না। আর তুই নিজে কি রে ভীতু? দিনের বেলা তো গাছে লুকিয়ে থাকিস, আর রাত হলে পরে রাত কীর্তন করে বেড়াস। কি? আমি রাতের বেলায় কীর্তন করতে বেরোই? আমি রাতের বেলায় সবার ঘরে ঘরে লক্ষ্মী পৌঁছে দিই। ছাড়, বাদ দে। তোর মতন একটা লেংটি এসবের কি মর্ম বুঝবে রে? তোর তো সারাদিন খালি খাওয়া আর খাওয়া। হ্যাঁ, তাও ভালো। গণেশ দাদার সাথে থাকলে জ্ঞান আর খাবার দুটোই পাই। আর লক্ষ্মী দিদি তোকে শুধু হিসেব করতেই শিখিয়েছে, আর কিচ্ছু নয়। এই কিছু, আমাকে যা ইচ্ছে বল, লক্ষ্মী দিদির নামে কিন্তু একটাও বাজে কথা বলবি না। আমার লক্ষ্মী দিদি অনেক কাজ করে, তোর গণেশ দাদার মতন বসে বসে খায় না। কি? আমার গণেশ দাদা বসে বসে খায়? কি দেখছেন তো এদের অবস্থা? একজনকে সামলাতে গিয়ে আরেকজন ঝগড়া করতে শুরু করে দিচ্ছে। এরা মনে হয় সহজে থামাবে না। ও, আবার অন্যদিকে মহিষাসুরও এদেরকে খুঁজে মরছে। যাই গিয়ে দেখি ওর কি অবস্থা। উফ, আর পারা যায় না। সেই কবে যে দুর্গা ত্রিশূল খুঁজিয়েছে, তার ঝামেলা আমাকে এখনো পোহাতে হচ্ছে। আমাকে নাকি ওই তুচ্ছ বাহনদের খুঁজতে যেতে হচ্ছে। আমার কি কোনো রেসপেক্ট নেই নাকি? এই বলে মহিষাসুর হাঁটতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে নারদ সেখানে এসে আবির্ভূত হন। নারায়ণ নারায়ণ, কি হে মহিষাসুর, কই চললে? এই এলেন আর একজন। আমি মরছি আমার জ্বালায়, আর এসেছেন আমার মজা নিতে। দেখ নারদ, আমি এখন একটা কাজে যাচ্ছি, আমাকে জ্বালাবি না এখন। আমি আবার তোমাকে কখন জ্বালালাম? আমি তো শুধু জিজ্ঞাসা করছি, তা কোথায় চললে? তা সে যেখানেই যাই না কেন, তা তোকে এখন কৈফিয়ত দিতে হবে নাকি? আরে না না, তোমাকে দেখে মনে হলো তুমি হয়তো কিছু খুঁজছো, তা আমাকে বলে তুমি দেখতেই পারো, আমি যদি তোমার কোনো সাহায্য করতে পারি। আমার তোর সাহায্যের দরকার নেই, তুই তোর নিজের চরকায় তেল দে, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না। আরে ভাই, সাহায্য করতে চাইছি, কিন্তু তুমি সাহায্য নিচ্ছ না, পরে কিন্তু বলো না। আর যদিও বা তুমি যাদের খুঁজছো তারা স্বর্গ বাগানে বসে আছে, সেখানে চলে যাও, সেখানে তাদের পেয়ে যাবে। ও, তা এই কথাটাও কানে পৌঁছে গেছে। এটাই তো স্বাভাবিক, কাজের কাজ তো কিছুই নেই, দিনভর নারায়ণ নারায়ণ করতে থাকে আর এর ওর পেছনে লাগতে থাকে। নারায়ণ নারায়ণ, সেটা বড় কথা নয়, তুই তাড়াতাড়ি ওদের নিয়ে কৈলাসে ফিরে যা, না হলে মা মরতে যাওয়ার আগেই ত্রিশূল দিয়ে তোর মুখ খুঁচিয়ে দেবে। এই শর্ত, ফালতু কথা বলে আমার সময় নষ্ট করিস না। এই বলে মহিষাসুর সেখান থেকে চলে যায়। আর নারদ মহিষাসুরকে ব্যঙ্গ করে বলতে থাকে, নারায়ণ নারায়ণ, কি অবস্থা! মা একটা অসুরকে পাঠিয়েছে তাদের বাহনদের ডাকার জন্য। আর সেখানে তাদের সেই ঝগড়া দেখে বিরক্তির স্বরে বলে, এ কিরে বাবা, আমি সেই কৈলাস থেকে এদের খুঁজে মরছি, আর এরা কিনা একে অপরের সাথে ঝগড়া করছে। এই থাম থাম, তোরা কি করছিস এসব? তোরা কি জানিস তোদের আমি সেই কখন থেকে খুঁজছিলাম? মহিষাসুরের কথা শুনে কিছু, পিকু, হংসিকা ও পাচি ঝগড়া থামিয়ে মহিষের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। আর কিছু হেসে বলে, ও, দেখো কে এসেছে! এ তো মহিষাসুর কাকু, যে প্রত্যেক বছর মায়ের ত্রিশূলের খোঁচা খায়। তা তুমি আবার কেন এসেছো এখানে? এই এই, একদম মুখ সামলে কথা বলবি কিছু। সামান্য একটা লিংটি ইঁদুর হয়ে তুই আমাকে অপমান করছিস? তোর এত বড় সাহস! তা তোমার কি লজ্জা লাগে না বুঝি? তোমাকে আমরা সব সময় এত অপমান করি,
তারপরও তুমি কি করে আমাদের সামনে চলে আসো? হ্যাঁ, দেখছিস না ওনার চেহারাটাই কেমন ভ্যাপসা। জ্ঞান কমনি বলে তো কিচ্ছু নেই। তোমার তো মস্তিষ্কে কেবল গোবর ভরা। কি বললি তোরা? তোরা যে এত বড় বড় কথা বলছিস, তোরা কোথায় থাকিস? হ্যাঁ, তোরা তো থাকিস ওই তো পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়েদের পায়ের নিচে। আর আমাকে দেখ, আমি থাকি মা দুর্গার পায়ের নিচে। মহিষাসুর যখন নিজের প্রশংসা করতে ব্যস্ত, ঠিক এমন সময় সেখানে মায়ের বাহন সিংহ মামা মহিষাসুরের পিছনে এসে দাঁড়ান এবং বলেন, হ্যাঁ হ্যাঁ, সে তুই আবার পায়ের নিচেও থাকিস সেটা আর বলতে হবে না, সেটা সবাই জানে। কি, তুই এখানে এলি কখন? কিরে, তুই কি করছিস এতক্ষণ ধরে? সেই কখন তোকে মা এদের আনতে পাঠিয়েছে, আর তুই এদের ডাকতে এসে এদের সাথেই ঝগড়া করতে লেগে গেছিস? না না না, তুই ভুল বুঝছিস। আমি এদের সাথে ঝগড়া করছিলাম না, আমি তো বরং এদের ঝগড়া করতে বারণ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে আমি ঠিকই দেখতে পাচ্ছি। নে এবার চল সবাই, মা কৈলাসে তোদের সবার জন্য অপেক্ষা করছে। এরপর সবাই সিংহ মামার সাথে কৈলাসে চলে আসে, যেখানে বাবা শিব এবং দুর্গা মা সহ গণেশ দাদা, কার্তিক দাদা, লক্ষ্মী দিদি এবং সরস্বতী দিদি আর তাদের সাথে আমাদের প্রিয় নারদ এবং নন্দী দাঁড়িয়ে আছেন। কিরে অসুর, তোকে সেই কখন পাঠিয়েছিলাম আমার ছেলে মেয়েদের বাহনদের ডেকে আনার জন্য, আর তুই এখন আসছিস? জানো তো মা, এ বেটা অসুর ওদের ডাকার বদলে ওদের সাথে ঝগড়া করছিল এবং নিজের প্রশংসা করছিল। কি বলছিস তুই? না মা, আমি ঝগড়া করছিলাম না, বরং আমি ওদের ঝগড়া করতে বারণ করছিলাম। দেখলেন তো মা, দেখলেন? আমি তো আগেই বলেছিলাম এ বেটা অসুরকে না পাঠিয়ে বরং আমিই যাই। দেখলেন তো কি করছিল ওখানে গিয়ে? এটা আপনি ঠিকই বলেছেন নন্দী মহারাজ। এই অসুরটাকে দিয়ে কোনো কাজই ঠিক করে করানো যায় না। ওর বদলে আপনি গেলে বোধ হয় ভালো হতো। এই একদম মুখ সামলে কথা বলবি নন্দী। তুই আমার জাত ভাই মনে করে কিছু বলছি না বলে এই না, তুই আমার নামে যা ইচ্ছা তাই বলে যাবি আর আমি চুপচাপ শুনে যাব। এই ভুল একদম করবি না। ছি 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 ছি, কি রে বেটা অসুর, এ তুই কি কাণ্ড করলি রে? মা দুর্গা সন্তানদের কাছ থেকে পেরে উঠতে না পেরে অবশেষে তুই তাদের বাহনদের ওপর নিজের জোর খাটাচ্ছিস। ছি 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 ছি, আর এই তুই নিজেকে অসুর বলিস? এই নারদ, তুই বুঝে শুনে কথা বল। তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই কার বিষয়ে কথা বলছিস। আমার নাম শুনে পুরো স্বর্গলোক আজও ভয় কাঁপে। নারদ তো ঠিক কথাই বলেছে অসুর। তুই আমার ছেলে মেয়েদের থেকে পেরে উঠলি না বলে অবশেষে আমার বাহনদের উপর জোর খাটাচ্ছিস। ছি 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 ছি। আপনি জানেন না মা, এই বেটা নারদ আমাকে... থাম থাম অসুর, একটাও কথা বলবি না। একে তো অন্যায় করেছিস, আবার তার উপর অজুহাত দিচ্ছিস। তোর একটুও লজ্জা লাগে না রে? হ্যাঁ বেটা, বেঈমান পাল্টিবাজ নারদ, দেখিস তোর নরকেও ঠাই হবে না, এই আমি বলে দিলাম। কিরে অসুর, চুপ করে আছিস কেন? মনে মনে কিছু ভাবছিস নাকি? নিশ্চয়ই আবার কোনো শয়তানি বুদ্ধি তোর মাথায় এসেছে। না মা, তেমন কিছু না। ভাবছি এই বছর পুজোতে আমি সারাক্ষণ তোমার পায়ের নিচে ত্রিশূলের খোঁচাকে সারাক্ষণ বসে থাকতে পারবো না, একটু এদিক ওদিক ঘুরে আসবো। নারায়ণ নারায়ণ, বুনো মোষের শখ দেখো না। তা তুই ত্রিশূলের খোঁচা খাওয়ার পর উঠে দাঁড়াতে পারবি তো? ঠিক আছে, তা তুই যেতেই পারিস, তবে কিন্তু আগেই আমি বলে দিচ্ছি তোর ওই শয়তানি বুদ্ধিগুলো যেন তোর মাথায় না থাকে, না হলে এমন ত্রিশূলের খোঁচা দেব সব শয়তানি বুদ্ধি মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? মা, সে কি? না না, সে নিয়ে তোমায় অত চিন্তা করতে হবে না। আমি শুধু যাব, ঘুরবো এবং দেখে চলে আসবো। জানেন তো প্রভু, এই বেটা অসুর আমাদের তার প্রশংসা করার জন্য জোর করছিল আর বলেছিল যে সেই নাকি সেরা,
পুজোতে খালি লোকেরা ওকেই দেখতে আসে, আমাদেরকে নয়। হ্যাঁ, কিছু একদম ঠিক কথাই বলেছে। এই অসুর, তোর এত সাহস হয় কি করে? তুই আমার কিছুকে দিয়ে জোর করে তুই নিজের প্রশংসা করাচ্ছিলিস? হ্যাঁ ভাই, তুই ঠিক কথাই বলেছিস। বেটা অসুর, তোর এত সাহস আসে কোত্থেকে? তুই ওদের ওপর জোর খাটাচ্ছিলিস? এই দেখো শুরু হয়ে গেল, বলে কিনা আমার সাহস হয় কোথা থেকে। আমার তো মনে হচ্ছে ও হয়তো ভুলেই গেছে মা ওকে কিভাবে বধ করেছিল। ওকে আবার মনে করাতে হবে। কিন্তু যাই বল, ও একটা কথা কিন্তু ঠিকই বলেছে, লোকে সত্যিই ওকে দেখতে যায়। লোকেরা দেখে কি ভাবে, মা ওকে বধ করে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অনেক হলো। এবার তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও, আবার ওদিকে মরতে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, সেই কিরে অসুর, তৈরি তো? এতে আমি আর কি বলি, না কথাটা তো আর বলতে পারবো না। চলুন এবারেও মরতে গিয়ে ত্রিশূলের খোঁচা খাওয়া যাক। নারায়ণ নারায়ণ, মা ফিরছেন মরতে। তোমরা সবাই বসে কেন? যাও যাও, তাড়াতাড়ি গিয়ে তোড়জোড় শুরু করো। দুগ্গা দুগ্গা।